সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ত্রয়োদশ অধ্যায় 13 অধ্যায়ের বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ নিয়ে আলোচনা করব। এই 1970 সালের যে নির্বাচনে সামরিক বাহিনী ক্ষমতায় ছিলেন, এই সামরিক নির্বাচিত প্রতিনিধিদের হাতে যে ক্ষমতা, এটা তারা হস্তান্তর তখনই করেছিলেন না করার জন্য এই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে একটা অস্থিরতা তৈরি হয়। কারণ ক্ষমতা সামরিক বাহিনী নির্বাচিত দলের হাতে, নির্বাচিত ক্ষমতাধর ব্যক্তিদের হাতে তারা হস্তান্তর করছিলেন না। তা তখন অবশ্যই একটা দেশের ভিতরে অস্থিতিশীল অবস্থা তৈরি হওয়ারই কথা। ঠিক সারা দেশে নানা রকম উদ্বেগ দেখা যায়, উৎকণ্ঠা দেখা যায়, উত্তেজনা দেখা যায়। এর মধ্যে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির উদ্দেশ্যে 7ই মার্চের যে ভাষণ উনি এটা দেন এবং সেখানে তিনি সুস্পষ্ট একটা দিক জাতির জন্য নির্দেশ করে দেন। এই পূর্ব ঘোষণা অনুযায়ী, মানে আগে থেকে ঘোষণা করা ছিল যে 1971 সালের 7ই মার্চ তারা যে একটা সমাবেশ করবেন সেটা হবে রেসকোর্স ময়দানে। এই রেসকোর্স ময়দানের সমাবেশে তিনি আহ্বান জানিয়েছিলেন এবং নির্ধারিত দিনে 7ই মার্চ সেখানে লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল। সকলেই এই দিক নির্দেশনা শোনার জন্য সেখানে জমায়েত হয়েছিলেন। বঙ্গবন্ধু এই সমাবেশে যে ভাষণ দেন সেটাই হচ্ছে বিশ্বের ইতিহাস খ্যাত হয়ে আছে, বিখ্যাত একটা বক্তৃতা হয়ে আছে, দিক নির্দেশনা হয়ে আছে। 25শে মার্চ আহত জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বঙ্গবন্ধুর তার ভাষণে কি করেছিলেন, কয়েকটা দাবি উত্থাপন করেছিলেন। তার মধ্যে প্রধান ছিল 4টা দাবি। এই 4টা দাবির 1 নম্বর দাবি কী ছিল দেখো, চলমান সামরিক আইন প্রত্যাহার করতে হবে। 2 নম্বর দাবি ছিল সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ক্ষমতা চলে গেছে, তারপরেও তারা সৈন্যদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন না। তখন তার দাবি ছিল যে সৈন্যদেরকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে গণহত্যা তদন্ত করতে হবে যে কেন এই গণহত্যাগুলো করা হয়েছিল। এরপরে হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে। যারা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, তাদের কাছে ক্ষমতাটাকে কী করে দিতে হবে, ছেড়ে দিতে হবে, হস্তান্তর করে দিতে হবে। ইনি শুধু এই 4টা দাবি উত্থাপন করেননি, এর বাইরেও তার অনেকগুলি দাবি ছিল। এই দাবিগুলো তিনি ছাত্রদের উদ্দেশ্য করেছিলেন, তারপরে শিক্ষকদের উদ্দেশ্য করেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য করেছিলেন, সাধারণ জনগণের উদ্দেশ্য করেছিলেন। যেমন তিনি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান এবং যে অফিস আদালত ছিল, সেই অফিস আদালতকে তিনি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করতে বলেছিলেন। আরও তিনি বলেছিলেন গ্রামে গ্রামে, প্রত্যেক মহল্লায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলতে। আর কি বলেছিলেন, এবং তাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে, শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। তিনি বলেছিলেন সকলকে প্রস্তুত থাকতে। তিনি বলেছিলেন মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। তিনি মুক্তি সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত থাকার জন্য আদেশও দেন এবং দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানিয়েছিলেন। তার এই ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠ, এই ভাষণটার নাম বজ্রকণ্ঠ নামে পরিচালিত হয়, যা বাঙালিকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করে। 1917 সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের তার ঐতিহাসিক যে 7ই মার্চের ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণটা একটা প্রামাণ্য ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছিল। কে দিয়েছিল? জাতিসংঘ। এই জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা, হ্যাঁ, আমরা ইউনেস্কোর নাম শুনিনি। এই ইউনেস্কোটা হচ্ছে কি, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংস্থা। তারা কি করেছিলেন, এটা গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসেবে সংরক্ষণ করেছিলেন এবং এর নাম কোন একটা তালিকা তিনি এর অন্তর্ভুক্ত করেছিলেন। সেই তালিকাটা হচ্ছে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড
ইন্টারন্যাশনাল হেরিটেজ রেজিস্টার্ড, সেখানে তিনি এটাকে কী করেছিলেন, নথিভুক্ত করেছিলেন। এ পর্যন্ত এসব স্বীকৃতির মধ্যে ইউনেস্কো বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকেই প্রথম পাণ্ডুলিপিবিহীন ও অলিখিত ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তো আমরা কি আজকে বুঝতে পেরেছি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কি? তোমরা শুধু এই মেন ধারাগুলো মনে রাখবা, তার ঘোষণার ধারাগুলো, তার বক্তৃতার ওই অংশটুকু আমরা মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? পরবর্তীতে আমরা অসহযোগ আন্দোলনের চূড়ান্ত পর্যায় সম্পর্কে আলোচনা করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ সম্পর্কে জানলাম এবং তোমাদের বাড়ির কাজও আমি দিয়ে দিয়েছি। তারপরও আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো 25শে মার্চের গণহত্যা দিবস, সেই সম্পর্কে একটু আলোচনা করছি। এই যে 25শে মার্চের গণহত্যা দিবস, এটা কখন হয়েছিল সংগঠিত? এটা 1971 সালের ঘটনা। 1971 সালের 25শে মার্চ মাঝরাতের ঘটনা। এই মধ্যরাতে বাঙালি তথা পৃথিবীর ইতিহাসে ছিল একটি কলঙ্কজনক অধ্যায়। এই কলঙ্কজনক অধ্যায় কেন হয়েছিল? কারণ এখানে গণহত্যা পরিচালিত হয়েছিল। একে আমরা কালো রাত্রিও বলতে পারি। যে সমস্ত পাকিস্তানি সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের নিরস্ত্র নিরীহ বাঙালিদের উপরে অকাতরে বিনা কারণে এই স্বাধীনতাকামী জনগণের উপরে তারা কি করেছিল? তারা হামলা চালিয়েছিল। তারা কি করেছিল? নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল। পাকিস্তান তাদের এই অভিযানের নাম দেয় অপারেশন সার্চলাইট। এই যে 25শে মার্চের কালো রাত্রিতে যে নিরীহ বাঙালিদের অকাতরে হত্যা করা হয়েছিল, এই হত্যাযজ্ঞকে তারা একটা শুদ্ধ নাম দিয়ে দেয়, অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইটের নামেই তারা বাঙালিদের নির্বিচারে হত্যা করেছিল। তো বন্ধুরা, তোমাদের কিন্তু পরীক্ষায় এই অপারেশন সার্চলাইট কাকে বলে এর উপরে তোমাদের বিভিন্ন কোশ্চেন আসে, যেমন জ্ঞানমূলক প্রশ্ন থাকতে পারে কিংবা তোমাদের বিভিন্ন প্রশ্নের পার্টের ভিতরে এটা থেকে যেতে পারে। যেমন নৈবিত্তিক অংশ অপারেশন সার্চলাইট কী জিনিস তোমরা জেনে রাখবা, যে 25শে মার্চের কালো রাত্রি যে অভিযানটা পাকিস্তানি সেনারা চালিয়েছিল সেটাই হচ্ছে অপারেশন সার্চলাইট। তো আর এরপরে আমরা যে ঘটনাটা জানবো সেটা হচ্ছে 18ই মার্চ টিক্কা খান রাও ফরমাল আলী অপারেশন সার্চলাইট বা বাঙালির উপরে নৃশংস হত্যা। এই বাঙালির উপরে নৃশংস হত্যাটাই ছিল তাদের অপারেশন সার্চলাইট। এটা পরিচালনা করার নীলনকশা তৈরি করেন। তা কে এই নীলনকশা তৈরি করেন? এই ব্যক্তির নাম হচ্ছে কি? টিক্কা খান। তো আমরা জেনেছি যে অপারেশন সার্চলাইট কি এবং যিনি এটা করেন তার নাম হচ্ছে টিক্কা খান। এবং 19শে মার্চ থেকে পূর্ব পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের তখন কি করা হয়? নিরস্ত্রীকরণ করা হয়। নিরস্ত্রীকরণ মানে হয় তাদের অস্ত্র নিয়ে যাওয়া হয়, অস্ত্র জমা নেওয়া হয়। মানে বাঙালি সৈন্যদেরকে নিরস্ত্র করে তাদেরকে এমন একটা শক্তিহীন করে দেওয়া হয়। আর একটা কি হচ্ছে, এই 25শে মার্চ সরকার কি করেন? অস্ত্র জমা দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিতেন যে তোমরা সকলে অস্ত্রটা জমা দিয়ে দাও। আর ওই দিন জেনারেল ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টার নাম হচ্ছে কে? হামিদ খান। জেনারেল টিক্কা খান, জেনারেল পীরজাদা, জেনারেল ওমর প্রমুখকে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের কাছে, ঢাকা ক্যান্টনমেন্টের সামরিক প্রস্তুতিতে তারা পূর্ণাঙ্গ একটা রূপ দেন। এ সময় প্রতিদিন 6টি থেকে 17টি পর্যন্ত পিআইএ ফ্লাইট বোয়িং 707 এই বিমানটি সৈন্য ও রসদ নিয়ে ঢাকা আসতে থাকে। তার মানে তারা একটা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে দেয়। এরপরে কি হচ্ছে? সেখানে অসংখ্য সৈন্য অস্ত্র বোঝাই হয়ে জাহাজ আসতে থাকে এবং জাহাজগুলো এসে নোঙর করে চট্টগ্রাম বন্দরে। কি এবার বুঝতে পেরেছ? আচ্ছা, 24শে মার্চ চট্টগ্রাম বন্দরে এমভি সোয়াদ জাহাজ থেকে অস্ত্র ও রসদ খালাস করা শুরু হয়, নামানো শুরু হয়, স্টোর করা শুরু হয়। এই সব প্রস্তুতি যখন শেষ হয়ে যায় তখন 25শে মার্চ গণহত্যার জন্য তখন তারা বেছে নেন, একটা নির্দিষ্ট দিনকে তারা বেছে নেন। আগেই তারা সব কিছু গুছিয়ে নেন। এই মেজর জেনারেল রাও ফরমান আলীকে ঢাকা অপারেশন সার্চলাইটের মূল দায়িত্ব দেওয়া হয়। তাহলে মূল দায়িত্ব দেওয়া হয় কাকে? মূল দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল রাও ফরমানকে। মেজর জেনারেল রাও ফরমানকে। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ শুরু হয় গভীর রাতে। আর জহরুল হক, জগন্নাথ হল, রোকেয়া হল চালানো হয়। এখানে হত্যা এবং পাশবিক নির্যাতন চালানো হয়।
এছাড়া পিলখানা, ইপিআর সদর দপ্তর, রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ করে তাদেরকে নির্বিচারে হত্যাও করা হয়। তাহলে দেখো, প্রথম আক্রমণটা ছাত্রদের উপরে এসেছে, এরপরে একে একে সকল বুদ্ধিজীবীদের উপরে, যারা দেশের জন্য অস্ত্র ধরবে, যারা দেশের পক্ষে কাজ করবেন, তাদের প্রত্যেকের উপরে অস্ত্র ধরা হয় এবং তাদেরকে গণহত্যা করা হয়ে থাকে। আর একইভাবে গণহত্যা চলছিল পুরানো ঢাকায়, চলছিল কচুক্ষেতে, চলছিল তেজগাঁয়, চলছিল ইন্দিরা রোডে, মিরপুরে, মোহাম্মদপুরে, ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে, রায়েরবাজার, গণকটলি, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান প্রভৃতি স্থানে। এই ঢাকার ন্যায় শুধু ঢাকাতেই না, এটা সারা বাংলাদেশের সর্বত্র এই গণহত্যা চালানো হয়ে থাকে। তাহলে আমরা এই সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পেয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এখানেই সমাপ্ত করি। ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। আর সেই দিন আমরা তোমাদের জন্য যেমন স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা সবাই সে পর্যন্ত ভালো থাকো। আজকের ক্লাসে আমাকে সহযোগিতা করার জন্য এবং সুন্দরভাবে চুপচাপ থাকার জন্য, আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করার জন্য এবং আমাকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ বন্ধুরা।